কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনীতা, স্বল্পবাসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। গল্পটা শুরু করলাম চেন্নাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমরা যাচ্ছি অন্য একটা দেশে, ভিন্ন একটা দেশ। যদিও অনেকদিন পর অন্য একটা দেশে যাচ্ছি, আর কোন দেশে যাচ্ছি সেটাও অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই দেশে যাওয়ার আগে চলুন আপনাদেরকে পেছনের কিছু গল্প শোনাই। সালটা ছিল 2021 সাল। সেই সময় আমাদের মে মাসে বিয়ে হয়, আর তারপর আমার হাজব্যান্ড বলেছিল আমরা হানিমুনের জন্য বিদেশে যাব। তখন শুনে আমার বেশ আশ্চর্য হয়েছিলাম, কারণ আমি একদম ইন্ডিয়ার ভেতরে থাকতে এবং নিজের রাজ্যে থাকতে খুব পছন্দ করতাম। তাকে কৌতূহলের সঙ্গে বলেছিলাম, আচ্ছা আমরা যদি অন্য কোনো একটা দেশে ভ্রমণে যাই বা হানিমুনে যাই, সেখানে গিয়ে কি ভাত পাবো? সে হেসে বলেছিল অবশ্যই ভাত পাবে, তবে আমাদের মতো দেশীয় ভাত ডাল এই সমস্ত কিছু পাবে না। তখন আমি কথাই বলেছিলাম তাহলে অমন দেশে যাবার দরকার নেই। সেই আমি আজ থেকে 4 বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। তবে এই পার্থক্য কিন্তু এসেছে আমার হাজবেন্ডের জন্যই। আমি একজন ভেতো বাঙালি, মানে যাকে বলা হয় ভাত খোর বাঙালি, মানে আমার সারাদিনে একবার ভাত চাই। সেই জায়গায় আমি ভাত না খেয়ে এখন 3-4 দিন কাটিয়ে দিতে পারি অনায়াসে। তবে তখন আর হানিমুনে যেতে পারিনি। কোভিড আবার নতুন করে লকডাউন শুরু হয়েছিল জন্য আর কোথাও যাওয়া হয়নি। তারপর কিছুদিন পর আমরা গেছিলাম পুরীতে ভগবান দর্শন করার জন্য, জগন্নাথের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করার জন্য। আমরা বাঙালিদের প্রথম ঘোরার জায়গা বা ঘুরতে যাওয়ার জায়গা কিন্তু দীঘা, পুরী আর দার্জিলিং। তার মধ্যে আমার পুরী হয়েছে, এখনও দার্জিলিং আর দীঘা হয়নি। দেখা যাক কবে হয়। আমরা এয়ার এশিয়া করে আমরা যাচ্ছি এখন ফুকেট, মানে থাইল্যান্ডে। একটা স্বপ্নের দেশ বা স্বপ্নের হানিমুন বলা যেতে পারে, যেটা 4 বছর আগে আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে দেখেছিলাম। তবে স্বপ্নটা যে এমনভাবে সত্যি হবে তা কিন্তু কখনো ভাবিনি। স্বপ্ন সত্যি হলে বেশ ভালোই লাগে কিন্তু, বলুন। আমাদের ফ্লাইটটা ছিল চেন্নাই থেকে থাইল্যান্ডের ফুকেত অবধি, আর এই ফ্লাইটটা ছিল মিডনাইটে, মানে রাত্রি 2টোর দিকে ছিল। আমরা তো এয়ারপোর্টে এসে লাউঞ্জে বসে খাবার দাবার বেশ করে খেয়ে দিয়ে তারপর রেস্ট নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি থাইল্যান্ডের উদ্দেশ্যে। আর এইটা কিন্তু আমাদের 4 বছর অপেক্ষার একটা ফল বলা যেতে পারে। 4 বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম কবে আমরা থাইল্যান্ডে যাব। তবে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আশা করি ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবেন, তাহলে সমস্ত রকমের নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। আমরা এখন থাইল্যান্ডে চলে এসেছি, মানে ফুকেতে। এখন বাসে করে আমরা এখন যাব ইমিগ্রেশনে, আর ইমিগ্রেশনের পর আমরা যাব একটা বাস বা কোনো একটা ক্যাব নিয়ে হোটেলে। চলুন আপনাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব। ইমিগ্রেশন খুব ভালোভাবে আমরা ক্লিয়ার করে ফেলেছি। ইমিগ্রেশনে তেমন কিচ্ছু লাগেনি, আমরা সমস্ত কিছুই ডকুমেন্ট এনেছিলাম। তবে জানেন তো, একটা পোস্টও করেনি। শুধুমাত্র আমাদের পাসপোর্ট দেখে সেখানে সিল মেরে আর নিজেদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে মানি এক্সচেঞ্জ, আর তার পাশে আছে আপনি মোবাইলের সিম নিতে পারেন। বিভিন্ন রকমের কোম্পানি আছে, তবে আমি বলবো এখান থেকে মানি এক্সচেঞ্জ না করাই ভালো। আপনারা যেখানে থাকবেন তার আশেপাশে প্রচুর মানি এক্সচেঞ্জের অফিস থাকবে, সেখান থেকেই করবেন। আর যদি পারেন ইন্ডিয়া থেকেই করিয়ে আনবেন, সেটাও ভালো হতে পারে। ফুকেতে নামার পরে মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। জানি না কেন এই ভালো লাগা কাজ করছিল, তবে মনে হয় 4 বছর অপেক্ষার জন্যই এই ভালো লাগা। তবে তখনও কিন্তু জানি না আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে। তবে এই ঘটনা যেন কারোর সঙ্গে পুনরাবৃত্তি না হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এবং সতর্ক থাকবেন। এগুলো হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড বা ট্যাক্সির ওই বলা যেতে পারে কাউন্টার মতো, তবে এগুলোকে অ্যাভয়েড করাই ভালো। এগুলো প্রচুর টাকা নেয় এবং কখনো কখনো ফেকও হয়। ফেক মানে বলা যেতে পারে আপনাকে যেখানে ড্রপ করার কথা সেখানে ড্রপ করে না, কোনো একটা জায়গায় ড্রপ করে দেয় সবাইকে। তাই বলছি এগুলোকে অ্যাভয়েড করাই ভালো।
আমরা এখন হেঁটে সামনের দিকে বাস স্ট্যান্ডে এসেছি। বাস আমাদের প্রথম বাস ছাড়বে 8:30-এ, এখন বাজে 7টার মতো, মানে আমাদেরকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তাই আমরা 1.5 ঘন্টার ওয়েট না করে একটা ক্যাব নিয়ে নিলাম। এই ক্যাবটা হচ্ছে গ্র্যাব থেকে বুক করেছি। আপনারা থাইল্যান্ডে যাওয়ার আগে গ্র্যাব ইনস্টল করে যাবেন, তবে একটু ভাড়াটা বেশি, তবে কেউ যদি আপনাদের সঙ্গে শেয়ার করে তাহলে কিন্তু ভাড়াটা অনেকটা কমে যায়। আমাদের সঙ্গে আরও দুজন ছিল, তাদেরকে আমরা চিনি না, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাদের সঙ্গে পরিচয়, তারা আমাদের সঙ্গে নেমে শেয়ার করে। জানেন তো, এই শহরে নামার পরে আমি জাপানের সঙ্গে অনেক মিল পেয়েছি। কি পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, কত সুন্দর নিয়ম শৃঙ্খলা, এবং গাড়ি এক সাইড দিয়ে কোনো হর্ন ছাড়াই সবাই চলে যাচ্ছে। প্রচুর গাড়ি, কিন্তু কেউ একটা জানেন নিয়ম ভাঙছে না। কি অদ্ভুত একটা নিয়মের মধ্যে দিয়ে সবাই চলছে। কোথাও কেউ বিরক্তি প্রকাশ করছে না, কোথাও কেউ গাড়ির লঙ্ঘন ব্রেক করছে না, বা কোথাও কেউ কাউকে ঠুকেও দিচ্ছে না। কি অদ্ভুতভাবে সবাই এক তালে এক রিদিমে চলছে। এ এক অদ্ভুত ভালো লাগা। কোনো একটা দেশে গিয়ে কোনো কিছু যদি ভালো লাগে তা কিন্তু বড় প্রশান্তি দেয়। মানে এই নিয়মগুলি যদি আমার দেশেও থাকতো খুব ভালো হতো, এমনটা মনে হয়। তবে সেই দেশের বাড়িঘরের সঙ্গে আমাদের বাড়িঘরের মিল কিছুটা রয়েছে। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের পাটং যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগতে পারে। যদি জ্যাম না থাকে আমরা 2 ঘন্টায় পৌঁছে যাব। আপনারা তো অনেকেই জানেন যে থাইল্যান্ডের মেন ধর্ম কিন্তু বৌদ্ধ ধর্ম, তবে এই বৌদ্ধ ধর্মের সঙ্গে কিন্তু আমাদের হিন্দু ধর্মের অনেক মিল রয়েছে। পাটংয়ে নামার পরে আমাদের সঙ্গে ঘটে যায় এক বিশাল অদ্ভুত ঘটনা, যেটা বলা যেতে পারে এই ঘটনা যেন কারোর সঙ্গে না হয়। এমন ঘটনা আপনাদের সঙ্গে পরের একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তবে আমরা এখন হোটেলে রয়েছি, তবে যে হোটেল আমরা বুক করে এসেছিলাম ইন্ডিয়া থেকে, এটা সেই হোটেল নয়। সেই হোটেল নিয়েই আপনাদের সঙ্গে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব কি ঘটেছে আমাদের সঙ্গে। তবে এই কথাটা কিন্তু আপনাদের সকলেই জানা উচিত এবং জেনে রাখা দরকার। আপনাদের সঙ্গেও পুনরাবৃত্তি এই ঘটনা হতে পারে। তবে চলুন, যেই হোটেলে এখন আছি সেই হোটেলে সব কিছু দেখায়। এটা হচ্ছে বাথরুম, এখানে হচ্ছে লকার, একটা আলমারি, সঙ্গে একটা রয়েছে ছোট ফ্রিজ, খাবার দাবার নিয়ে এসে রাখতে পারেন, র্যাক, সমস্ত কিছুই দিয়েছে, বড় মিরর, আর তার সঙ্গে দিয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল। আমরা এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, বড় টায়ার্ড ছিলাম। সেখান থেকে নামার পরে আমাদের সঙ্গে ঘটে যায় একটা ঘটনা, সেটা তো বলেছি। তার জন্য আমাদের শরীর এবং মন দুটোই খারাপ ছিল, যার ফলে আমরা এসে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। তারপর এখন বেরোচ্ছি। এখন খুব খিদেও পেয়েছে, জানেন তো, লাঞ্চ করাও হয়নি। তো লাঞ্চ যেহেতু হয়নি, একবারে ডিনার করে তারপর বাইরে বেরোবো। আর সঙ্গে শুরু হয়েছে বেশ মুষলধারের বৃষ্টি, আর বৃষ্টি হওয়াতে প্রকৃতি যেন এক অন্যরকম রূপ নিয়েছে। কি দারুণ সেই রূপ। আর এই হোটেলটাই আমরা রয়েছি। হোটেলটার নাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং শেয়ার করব। আর হোটেলের পাশেই রয়েছে এই 7-Eleven, এখান থেকেই আমরা খাবার তুলব। যেহেতু আমরা জাপানে ছিলাম বহু বছর, তাই 7-Eleven-এর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত এবং চেনা। তবে চলুন, থাইল্যান্ডের 7-Eleven কীরকম হয় সেটাও ঘুরে দেখি, এবং কী কী খাবার দাবার পাওয়া যায় সমস্ত কিছুই দেখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ রাতে আমরা এখান থেকে খাবার দাবার তুলব। যেহেতু 7-Eleven-এর খাবার মোটামুটি আমাদের কাছে চেনাই, তাই খুব একটা অসুবিধা হবে না খাবার খেতে। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, কি পাওয়া যায় না বলুন। লোশন থেকে শুরু করে সানস্ক্রিন, পেস্ট থেকে শুরু করে বিস্কিট, খাবার, জল থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায়। তবে বেশ কম দামে পাওয়া যায়। আপনারা যারা থাইল্যান্ডে আসছেন বা ফুকেতে আসছেন বা ক্রাবিতে আসছেন, তাহলে অবশ্যই 7-Eleven একবার ভিজিট করুন। আমার মনে হয় আপনাদের এই যে ট্রাভেলে, তা কিন্তু এটা অনেকটা হেল্প হতে পারে। এটা ছিল ওনিগিরি, যেটা আমার জাপানের খুব প্রিয় একটা খাবার। সকালে আমি কিন্তু ব্রেকফাস্ট করতাম ওনিগিরি দিয়ে। এখানে এসে 2 বছর পর, প্রায় 1.5 বছর পর দেখার পর আমি তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম। সঙ্গে নিয়েও নিয়েছি কিন্তু একটা ওনিগিরি খাবো। বাইরের যে কোনো রেস্টুরেন্টের খাবার দাবারের থেকে কিন্তু 7-Eleven-এর খাবার দাবারের দাম অনেক কম। কফি থেকে শুরু করে জুস, আবার চা থেকে শুরু করে সমস্ত কিছু খুবই কম দাম। বাইরে যদি হয় মনে করুন 10 ভাট, তাহলে এখানে এসে সেই চাটার দাম বা কফিটার দাম হয়ে যাবে 7 ভাট। আজ তবে আসি, নতুন ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। থাইল্যান্ডের সেকেন্ড পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। তাহলে আজকে টাটা, নতুন একটা ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।